প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা লিখিত ব্যাচের ল 4 নতুন একটি আইন শুরু করছি, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট হতে আইন 4 সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এখানে সিলেবাসটা দিয়ে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ছোট আইন, অল্প কিছু বিষয় আছে সিলেবাসে। সূচিপত্র, এখানে সূচিপত্রে আমরা দেখছেন যে 4টি টপিক রেখেছি। তার মধ্যে 4 নম্বর টপিক ড্রাফটিং। আর প্রথম যে টপিকগুলো আছে, আজকে প্রথম টপিক রিকভারি অফ পজেশন অফ ইমুভেবল প্রপার্টি, এটা আলোচনা করা হবে। তাহলে টপিক 1, রিকভারি অফ পজেশন অফ ইমুভেবল প্রপার্টি, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। প্রতিফলিত ধারা 8 ও 9, এখানে দুইটি ধারা আমরা আলোচনা করব। সুনির্দিষ্ট প্রতিকার আইনে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য কি কি বিধান আছে ধারা উল্লেখ করে আলোচনা করুন, অথবা কোন ব্যক্তিকে স্থাবর সম্পত্তি হইতে বেদখল করা হইলে উহা পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনে কি কি বিধান আছে সংশ্লিষ্ট বিধানাবলী বিস্তারিত আলোচনা করুন। এভাবে আসতে পারে। তো প্রথম প্রশ্নটি এখানে আবার রিপিট করা হয়েছে। 1.1 নং প্রশ্নের উত্তরটি আমরা এবার দেখব। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 একটি মৌলিক বা তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্টিভ ল। অত্র আইনের বিধান মতে বিজ্ঞ আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে ক্ষতিগ্রস্ত পক্ষকে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে থাকেন। অত্র আইনের 2য় খণ্ডের প্রথম অধ্যায়ে 8 ও 9 ধারায় সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করা হয়েছে। কত অধ্যায়ে আছে এটা মনে রাখতে না পারলেও কোন কোন ধারাতে আছে 8 এবং 9 এটা মনে রেখে লিখতে হবে। অধ্যায় উল্লেখ না থাকলেও সমস্যা নেই। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 8 ধারার বিধান। 8 ধারার বিধানটা আমরা প্রথমে দেখব, তারপরে 9 ধারার বিধান দেখব। দুইটাই আলোচনা করতে হবে এখানে। এই প্রশ্ন আসলে, এটা যেহেতু পুরাতন প্রশ্ন, একটি আগের স্টাইলের প্রশ্ন, তাই এটা একটা লং প্রশ্ন, 10 নম্বরের জন্য আসতে পারে যদি প্রশ্ন আসে। 8 ধারার বিষয়বস্তু হলো সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। অত্র ধারার বিধান মতে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধি অনুযায়ী তা নির্ধারিত উপায়ে পুনরুদ্ধার করতে পারবে। অন্য কথায় বলতে গেলে, যদি কোনো ব্যক্তি দখলভুক্ত কোনো স্থাবর সম্পত্তি দখল হারিয়ে ফেলে, তবে সে ব্যক্তি দেওয়ানি কার্যবিধির বিধান মোতাবেক তা উদ্ধার করতে পারবে। অত্র ধারাটির বিবেচ্য বিষয়সমূহ নিম্নে আলোচনা করা হলো। 8 ধারার এবার আমরা বিষয়গুলো দেখব বিস্তারিত। 1 নম্বর হচ্ছে দখল। দখল বলতে সাধারণত কোনো কিছুর ওপর নিয়ন্ত্রণকে বোঝায়। দখল বলতে মূলত বর্তমান দখলকে নির্দেশ করা হয়েছে, বর্তমানে কে দখলে আছে সেটা বোঝাবে। দখল নানাভাবে করা যায়, যেমন জমি বর্গা নিয়ে, জমিতে গাছ লাগিয়ে, বাড়ি ভাড়া নিয়ে, বল প্রয়োগপূর্বক বা জোরপূর্বক উপায়েও কিন্তু দখল করা যেতে পারে বিভিন্ন উপায়ে। দখলচ্যুতি বা বেদখল, কোনো স্থাবর সম্পত্তি থেকে তার দখলকারীকে কোনো না কোনোভাবে বহিষ্কার বা সরিয়ে ফেলে অন্য কোনো ব্যক্তি যদি তা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তবে তা সাধারণত দখলচ্যুতি বা বেদখল হিসেবে গণ্য হবে। একজনকে হটিয়ে আরেকজন চলে আসলে প্রথমজন বেদখল হয়ে যাবে। অত্র ধারার বিধান মতে বেদখল বৈধ উপায়ে না হয়ে অবশ্যই বেআইনি উপায় হতে হবে। বৈধ উপায়ে কেউ যদি নিজের জমি বিক্রয় করে বেদখল হয়ে যায়, তাহলে তো সেই জমি আর ফেরত পাওয়া যাবে না। কেবল তবেই তা দেওয়ানি কার্যবিধির বিধান মতে বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়ের করে পুনরুদ্ধার করা যাবে। সত্ত্ব মানে মালিকানা বা ওনারশিপ বা টাইটেল। সত্ত্ব হলো কোনো সম্পত্তির মালিকানার আইনগত স্বীকৃতি। কোনো সম্পত্তির সত্ত্ববান ব্যক্তি তা নিজে স্বাধীনভাবে ব্যবহার বা ভোগ করতে অধিকারী। আবার তিনি তা বিক্রয়, বন্ধক, ভাড়া, দান ইত্যাদি
বৈধ উপায়ে হস্তান্তর করারও অধিকারী বটে। মূলত তিনটি প্রধান উপায়ে একজন সত্ত্ব দখলীয় ব্যক্তি তার সম্পত্তি থেকে বেদখল হতে পারে। যেমন, প্রথমত, দখলকারী কর্তৃক স্বেচ্ছায় সত্ত্ব ত্যাগপূর্বক তা বৈধ উপায়ে হস্তান্তর। দ্বিতীয়ত, দখলকারী কর্তৃক স্বেচ্ছায় সত্ত্ব ত্যাগ কিন্তু তা বৈধ উপায়ে হস্তান্তর না করা। তৃতীয়ত, অন্যের দ্বারা জোরপূর্বক অবৈধ উপায়ে দখল গ্রহণ। দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের। স্থাবর সম্পত্তি দখল পাবার হকদার ব্যক্তি তার সত্ত্বের দলিলাদি যে দলিলপত্র আছে সেগুলো বিজ্ঞ আদালতে দাখিলপূর্বক তা পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারার বিধান মতে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী আর্জি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করতে পারে। এখানে আইনের নামটা সম্পূর্ণ আসেনি, প্রতিকার আইন এভাবে এসেছে, এখানে সুনির্দিষ্ট শব্দটা যুক্ত করে নেবেন। অথবা আপনারা ইংরেজিতে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 ইংরেজিটা লিখে নেবেন। মানে এখানে যে প্রতিকার আইন 1877 হয়ে আছে, এখানে সুনির্দিষ্ট শব্দ যুক্ত করতে হবে, অথবা এই অংশটুকু কেটে দিয়ে ইংরেজিতে লিখে নেবেন আইনের নাম। অত্র ধারার মোকদ্দমা দায়েরে তামাদির মেয়াদ দ্য লিমিটেশন অ্যাক্টের প্রথম তফসিলের 142 অনুচ্ছেদের বিধান মতে বেদখলের 12 বছরের মধ্যে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 8 ধারার বিধান মতে মোকদ্দমা দায়ের করতে হবে। তাহলে 8 ধারায় মামলা করার জন্য তামাদির মেয়াদ 12 বছর, 142 অনুচ্ছেদ তামাদি আইন। অত্র ধারায় দায়েরকৃত মোকদ্দমার ফলাফল কি? 8 ধারার বিধান মতে দায়েরকৃত মোকদ্দমায় বিজ্ঞ আদালত শুধুমাত্র পক্ষগণের সত্য বিশেষভাবে বিবেচনায় নেবেন। উভয় পক্ষের মাধ্যমে আগত সাক্ষ্য প্রমাণে সত্য বিষয়ে বাদীর দলিলাদি সঠিক মর্মে বাদী প্রমাণ করতে সক্ষম হলে বিজ্ঞ আদালত বাদীর অনুকূলে রায় প্রদানপূর্বক ডিক্রি প্রস্তুতের নির্দেশ দিবেন। উক্ত ডিক্রির ভিত্তিতে অপরপক্ষ ডিক্রিদার পক্ষকে নালিশি সম্পত্তি দখল বুঝিয়ে না দিলে ডিক্রিদার দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর 21 আদেশের বিধান মতে জারি কার্যক্রমের মাধ্যমে তা পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে ডিক্রি দিলেই হবে না, ডিক্রিতে বিবাদীকে বলে দেওয়া হলো যে আপনি সম্পত্তি ছেড়ে দেন, কিন্তু সে যদি ছেড়ে না দেয় তাহলে জারি কার্যক্রমের মাধ্যমে সেটা আবার বাস্তবায়ন করতে হবে, তাকে বাধ্য করা যাবে সরজমিনে গিয়ে। অত্র ধারা মতে প্রাপ্ত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার, যদি বাদী ডিক্রি পেয়ে যায় তাহলে এর বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি? 8 ধারার বিধান মতে দায়েরকৃত মোকদ্দমায় প্রাপ্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আপিল দায়ের করতে পারবেন। মানে যিনি হেরে যাবেন তিনি সেটা পছন্দ না করলে, সংক্ষুব্ধ হলে তার বিরুদ্ধে আপিল করতে পারবেন। 8 ধারার রায় ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। এরপরে এসআর অ্যাক্টের 9 ধারার বিধান আমরা আলোচনা করব। 8 ধারার বিধান শেষ হলো, এবার 9 ধারার বিধান। 9 ধারার বিধান মতে আইনগত পন্থা বা বৈধ উপায় ব্যতীত কোনো স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তি সম্পত্তিতে তার কোনো সত্ত্ব থাক বা না থাক, মানে সে মালিক হোক আর না হোক, সে জোর করে হোক আর যেভাবে হোক দখলে ছিল, সে যেহেতু দখলে ছিল সেই দখলে থাকবে। তাকে দখল থেকে সরাতে হলে জোর করে সরানো যাবে না, বেআইনি উপায় সরানো যাবে না, যদিও সে প্রথম থেকে বেআইনিভাবে দখলে ছিল তবুও। উক্ত সম্পত্তি দখল উদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারবেন। অত্র ধারার মূল বক্তব্য হলো দখলদারি দখলে থাকবেন, কাউকে তার সত্ত্ব দখলীয় সম্পত্তি হতে বেদখল বা উচ্ছেদ বা তাড়ানো হলে তিনি যেন তার পেশিশক্তির বলে আইন নিজের হাতে তুলে নিয়ে তার দখল পুনরুদ্ধারের জন্য কোনো বেআইনি পদক্ষেপ গ্রহণ না করেন। এতে শান্তিভঙ্গের আশঙ্কা সৃষ্টিসহ ফৌজদারি অপরাধের সম্ভাবনা থাকে। স্থাবর সম্পত্তি বিষয়ে শান্তিভঙ্গ রোধকল্পে বিজ্ঞ আদালতের মাধ্যমে আপাতত শান্তিপূর্ণ সমাধান প্রদান করাই অত্র ধারাটির অন্যতম প্রধান উদ্দেশ্য। অত্র ধারাটির বিবেচ্য বিষয়সমূহ নিম্নে আলোকপাত করা হলো। এবার 8 ধারা শেষ করে আমরা 9 ধারার যে বিধানগুলো সেগুলো দেখছি। অত্র ধারা মতে তিনি মোকদ্দমা দায়ের করতে পারেন, যিনি মোকদ্দমা দায়ের করেন, কে মোকদ্দমা দায়ের করতে পারবেন? অত্র ধারা মতে কার মোকদ্দমা দায়ের করার অধিকার সৃষ্টি হয় তা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দখলচ্যুতকালে যিনি বস্তুত দখলে ছিলেন কেবল তিনি মামলা করতে পারবেন। কোনো ব্যক্তি অপর ব্যক্তির পক্ষে কোনো সম্পত্তি দেখাশোনা করার জন্য ম্যানেজার হিসাবে যদি নিয়োগ থাকে, তাহলে নিয়োগ পেয়ে পরবর্তীতে উক্ত সম্পত্তির দখল বেআইনি হবার
ধরুন দখলচ্যুত হলে তিনি অত্র মোকদ্দমায় মোকদ্দমা দায়ের করার সুযোগ পাবেন, অর্থাৎ যিনি প্রকৃতপক্ষে দখলে ছিলেন তিনি মামলা করতে পারবেন, তার পক্ষে কেউ করতে পারবে না। অত্র ধারায় দায়েরকৃত মোকদ্দমায় আদালতের বিবেচ্য বিষয়সমূহ। ৮ ধারায় মামলা করলে আদালত কি দেখেন, বিচার্য বিষয় কি হয়? অত্র ধারায় আনীত মোকদ্দমায় বাদীকে নিম্নলিখিত বিষয়সমূহ প্রমাণ করতে হয়: নালিশি স্থাবর সম্পত্তিটি বাদীর দখলে ছিল কিনা, 6 মাসের মধ্যে, যেহেতু মামলা করতে হয় 6 মাসের মধ্যে কে দখলে ছিল সেটা দেখা হয়। বাদীর সম্পত্তি ব্যতীত, বাদীর সম্মতি ব্যতীত মানে তার অনুমতি ছাড়া জোরপূর্বক বেদখল করা হয়েছিল কিনা, শুধুমাত্র দখল বিবেচ্য, তাই সত্য অনুসন্ধান বা প্রমাণের দরকার নেই, কে মালিক সেটা আদালত দেখে না। তামাদির মেয়াদের মধ্যে মোকদ্দমা আনয়ন করা হয়েছিল কিনা। দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের। স্থাবর সম্পত্তিতে দখল পাবার হকদার ব্যক্তি তার দখলের প্রমাণাদি বিজ্ঞ আদালতে দাখিলপূর্বক তা পুনরুদ্ধারের জন্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ৯ ধারা বিধান মতে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী আর্জি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে ৯ ধারায় করতে হবে। অত্র ধারায় মোকদ্দমা দায়েরের তামাদের মেয়াদ লিমিটেশন অ্যাক্টের প্রথম তফসিলে ৩ অনুচ্ছেদের বিধান মতে বেদখলে ৬ মাসের মধ্যে এসআর অ্যাক্টের ৯ ধারার বিধান মতে মোকদ্দমা দায়ের করতে হয়। তাহলে ৯ ধারায় মামলা করতে হলে ৬ মাসের মধ্যে করতে হবে। এটা কোথায় আছে? লিমিটেশন অ্যাক্টের প্রথম তফসিলের ৩ অনুচ্ছেদে। অত্র ধারায় দায়েরকৃত মোকদ্দমার ফলাফলটা কি হবে? ৯ ধারার বিধান মতে দায়েরকৃত মোকদ্দমায় বিজ্ঞ আদালত শুধুমাত্র পক্ষগণের দখল বিশেষভাবে বিবেচনায় নেবেন। উভয় পক্ষের মাধ্যমে আগত সাক্ষ্য প্রমাণে দখল বিষয়ে বাদীর দলিলাদি সঠিক মর্মে বাদী প্রমাণ করতে সক্ষম হলে বিজ্ঞ আদালত বাদীর অনুকূলে রায় প্রদানপূর্বক ডিক্রি প্রদানের নির্দেশ দিবেন। উক্ত ডিক্রির ভিত্তিতে অপরপক্ষ ডিক্রিদার পক্ষকে নালিশি সম্পত্তির দখল বুঝিয়ে না দিলে ডিক্রিদার পক্ষ দেওয়ানি কার্যবিধি ১৯০৮-এর ২১ আদেশের বিধান মতে জারি কার্যক্রমের মাধ্যমে সম্পত্তির দখল ফিরে পেতে পারেন। আমরা এর আগে ৮ ধারায় যেভাবে ডিক্রি পাওয়ার পরে জারি কার্যক্রমের কথা বললাম, ঠিক একই উপায়ে এখানেও আসবে। অত্র ধারা মতে প্রাপ্ত ডিক্রি ও আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? ৯ ধারার বিধান মতে দায়েরকৃত মোকদ্দমায় প্রাপ্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আপিল বা রিভিউ দায়ের করতে পারেন না। আপিল বা রিভিউয়ের সুযোগ নেই। তবে এমন ডিক্রির বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা যাবে। আবার অত্র ধারা বিধান মতে দায়েরকৃত মোকদ্দমায় প্রাপ্ত কোনো আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ জেলা জজ আদালতে বা মহামান্য হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করতে পারবেন। অর্থাৎ রিভিশন হাইকোর্টেও করা যাবে, জেলা জজে করা যাবে। যদি সেটা ডিক্রি হয়, ডিক্রির বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করতে হবে, জেলা জজে করার সুযোগ নেই। কিন্তু যদি অর্ডার বা আদেশ হয়, আদেশের বিরুদ্ধে হাইকোর্টেও যাওয়া যাবে অথবা চাইলে জেলা জজেও করা যাবে। সরকার কর্তৃক দখলচ্যুত। সরকার কর্তৃক স্থাবর সম্পত্তি হতে কোনো ব্যক্তি দখলচ্যুত হলে, মানে সরকার কাউকে যদি দখল থেকে সরিয়ে দেয়, সেক্ষেত্রে তিনি কিন্তু ৯ ধারায় মামলা করতে পারবেন না, কারণ সরকারের বিরুদ্ধে ৯ ধারায় মামলা করা যায় না, ৮ ধারায় করা যাবে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1908-এর ১৪৫ ধারায় মামলা। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ৯ ধারার বিধান মতে মোকদ্দমা দায়েরের পূর্বে বা পরে একই বিষয়বস্তু বা স্থাবর সম্পত্তি বিষয়ে শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 1898-এর ১৪৫ ধারায় জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। মানে কেউ যদি মনে করে জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে, সাধারণত এডিএম কোর্টে মামলা করা হয়, এডিএম কোর্টে মামলাও করতে পারবে ১৪৫ ধারায়, ৯ ধারার পাশাপাশি। তাছাড়া ৯ ধারার বিধান মতে দায়েরকৃত মোকদ্দমায় বাদী পরাজিত হয়ে একই বিষয়বস্তু বা স্থাবর সম্পত্তি বিষয়ে পুনরায় ৮ ধারায় সত্যের ভিত্তিতে মোকদ্দমা দায়ের করতে পারবে। ৯ ধারায় কেউ যদি হেরে যায়, পরাজিত হয়, সে চাইলে আপিল যেহেতু করার সুযোগ নেই, রিভিশন করতে পারে। রিভিশন না করলে সে সেটা তার মতো থাকলেও ৮ ধারায়ও মামলা করতে পারবে আলাদাভাবে, তার যদি মালিকানা থাকে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ও ৯ ধারার মধ্যে পার্থক্য, একটু আগে যেটা আমরা পড়লাম বিস্তারিত, সেগুলোর মধ্যে আবার পার্থক্য। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 একটি মৌলিক বা তত্ত্বগত আইন, সাবস্ট্যান্টিভ ল। আমরা এগুলো কিন্তু প্রথম প্রশ্নের উত্তরে দেখেছি অলরেডি। এই অংশটুকু ১ নম্বর প্রশ্নের মধ্যে ছিল।
যদিও 8 ও 9 ধারার প্রতিপাদ্যগত সাদৃশ্য আছে, মানে দুইটার মধ্যে কিছু মিল আছে, সাদৃশ্য মানে মিল, অর্থাৎ উভয় ধারার সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল, বেদখল ও দখল পুনরুদ্ধার সম্পর্কিত বিধানসমূহ বিস্তারিত বিবৃত হয়েছে। তথাপি ধারাদ্বয়ের প্রয়োগগত দিক থেকে বেশ বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। বৈসাদৃশ্য মানে অমিল, মানে পার্থক্য। নিম্নে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 9 ধারার মধ্যে পার্থক্য নিরূপণ করা হলো। ধারার শিরোনাম। 8 ধারার শিরোনাম হলো সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি। আর অপরদিকে 9 ধারার শিরোনাম স্থাবর সম্পত্তির দখলযুক্ত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা, শুড বাই পার্সন ডিসপোজেসড অফ ইমুভেবল প্রপার্টি। উদ্দেশ্য। 8 ধারার উদ্দেশ্য হলো প্রকৃত স্বত্বাধিকারী বা মালিককে অনুসন্ধান করা এবং নালিশি স্থাবর সম্পত্তিটি তাকে ন্যস্ত করার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা। যে মালিক তাকে সম্পত্তি বুঝিয়ে দেবে, এটা হচ্ছে 8 ধারা কথা। 9 ধারা পক্ষান্তরে নালিশি স্থাবর সম্পত্তি বিষয়ে শান্তিভঙ্গ রোধকল্পে বিজ্ঞ আদালতের মাধ্যমে আপাত শান্তিপূর্ণ সমাধান প্রদান করাই 9 ধারার অন্যতম প্রধান উদ্দেশ্য। যেন মারামারি না হয়, 9 ধারার একটা প্রাথমিক চিকিৎসার মতো দেওয়া। মোকদ্দমা করার কারণ বা কজ অফ অ্যাকশন। 8 ধারার বিধান মতে যদি কোনো ব্যক্তি দখলভুক্ত কোনো স্থাবর সম্পত্তির দখল হারিয়ে ফেলে, তবে সে ব্যক্তি দেওয়ানি কার্যবিধির বিধান মোতাবেক তা উদ্ধার করতে পারবে। অন্যদিকে 9 ধারার বিধান মতে আইনগত পন্থা বা বৈধ উপায় ব্যতীত কোনো স্থাবর সম্পত্তি হতে বেদখলচ্যুত ব্যক্তি সম্পত্তিতে তার কোনো সত্ত্ব থাক বা না থাক, উক্ত সম্পত্তির দখল উদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারবেন। তামাদির মেয়াদ। তামাদির মেয়াদ আমরা দেখলাম যে 8 ধারা 142-এ আছে হচ্ছে 12 বছর, আর 9 ধারায় হচ্ছে 3 অনুচ্ছেদ অনুসারে 6 মাস। কোর্ট ফি। 8 ধারার বিধান অনুসারে মোকদ্দমা দায়ের করতে নালিশি সম্পত্তির মূল্যায়ন অনুসারে অর্থাৎ অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি প্রদান করতে হয়। অ্যাড ভ্যালোরাম পুরোটাই দিতে হবে, কিন্তু 9 ধারায় হচ্ছে অ্যাড ভ্যালোরামের অর্ধেক দিতে হবে। প্রমাণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। 8 ধারায় বিবেচ্য বিষয় হলো সত্ত্ব বা মালিকানা, কে মালিক সেটা দেখবেন। 9 ধারায় এই মালিকানা বিবেচ্য বিষয় না, শুধুমাত্র দখল বিবেচ্য বিষয়। রায় প্রকৃতি। 8 ধারার মোকদ্দমা প্রদত্ত ডিক্রি বা আদেশ পক্ষগণের সত্ত্ব বা মালিকানা চূড়ান্তভাবে নির্ধারণ করে। অপরদিকে 9 ধারার মোকদ্দমা ডিক্রি বা আদেশ সাময়িকভাবে শুধুমাত্র পক্ষগণের দখল নির্ধারণ করে, মালিকানার বিষয়ে কিছুই বলে না। রায়ের বিরুদ্ধে প্রতিকার। 8 ধারায় আপিল করা যাবে, কেউ যদি আপিল না করে রিভিউ করতে পারবে। আর 9 ধারায় আপিল এবং রিভিউ কিছুই চলে না। 9 ধারায় ডিক্রির বিরুদ্ধে হাইকোর্টে আপিল, হাইকোর্টে রিভিশন এবং কোনো আদেশের বিরুদ্ধে জেলা জজ অথবা হাইকোর্টে রিভিশন করা যায়। অলরেডি আমরা দেখেছি এগুলো। 9 ধারার রেজ জুডিকাটার নীতির প্রয়োগ, মানে 9 নম্বর পয়েন্ট, রেজ জুডিকাটা নীতির প্রয়োগ। রেজ জুডিকাটা মানে কি, যে বিষয়ে একবার মামলা হয়েছে নিষ্পত্তি, সেই বিষয়ে আর মামলা চলবে না, মানে দ্বিতীয় মামলা করতে গিয়ে বাধা। 8 ধারায় মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে রেজ জুডিকাটা নীতি প্রযোজ্য হবে, কিন্তু 9 ধারার মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে রেজ জুডিকাটা নীতি প্রয়োগ হবে না। মানে 9 ধারায় মামলা করে আবার পরে তো আবার 8 ধারায় মামলা করা যায়, তাই তো 8 ধারায় মামলা করলে পরে আর কিন্তু মামলা 9 ধারাতে করা যাবে না। সরকারের বিরুদ্ধে মোকদ্দমা। 8 ধারায় সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করা যায়, কিন্তু 9 ধারায় করা যায় না। কোন কোন ক্ষেত্রে এসআর অ্যাক্টের 9 ধারার আওতায় মোকদ্দমা রুজু করা যায়? কোন কোন ক্ষেত্রে? 4টি ক্ষেত্রে। নালিশি স্থাবর সম্পত্তি হতে বাদী দখলচ্যুত হলে, বাদীর সম্মতি ব্যতীত জোরপূর্বক বেদখল হলে, বেআইনিভাবে বাদীকে বেদখল করা হলে, তামাদির মেয়াদের মধ্যে মোকদ্দমা আনয়ন করা হলে। এই পয়েন্টগুলো কিন্তু আমরা দেখেছি 1 নম্বর প্রশ্নের মধ্যে। এভাবে ছোট করে আসতে পারে 2 নম্বরের প্রশ্ন। 9 ধারায় মামলা করার সুবিধা কি? সুবিধাগুলো হলো, প্রমাণ করা অপেক্ষাকৃত সহজ, যেহেতু মালিকানা প্রমাণ করতে হয় না, তাই শুধু 8 ধারার মোকদ্দমার চেয়ে 9 ধারার মোকদ্দমা প্রমাণ করা অপেক্ষাকৃত সহজ, শুধু দখল প্রমাণ করতে হয় তাই। বিজ্ঞ আদালত সত্য অনুসন্ধান করে না, মালিককে সেটা দেখে না। 9 ধারার মোকদ্দমা রায় প্রদানের ক্ষেত্রে বিজ্ঞ আদালত সত্য বা মালিকানা অনুসন্ধান করে না, তাই শুধু দখল প্রমাণ করতে পারলে মামলায় বিজয়ী হওয়া যায়, এটা একটা সুবিধা। দ্রুত প্রতিকার পাওয়া যায়। 9 ধারার মোকদ্দমা দায়ের করলে দ্রুত সময়ের মধ্যে প্রতিকার পাওয়া সম্ভব, যেহেতু ছোট মামলা তাই দ্রুত শেষ হয়। সম্ভাব্য
ক্ষতি এড়ানো, 9 ধারা মোকদ্দমা দায়েরের মাধ্যমে বাদী বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে সম্ভাব্য ক্ষতি এড়াতে পারে। মানে কোনো ঝামেলা তৈরি করছে, দ্রুত মামলা করতে পারবে, দ্রুত মামলা করে যে অপূরণীয় ক্ষতি হয়ে যেত বা সম্ভাব্য ক্ষতি হতো সেটা আর হবে না। মামলা করলে অনেকটা বিবাদী পক্ষ কি হয়, একটু ক্ষান্ত হয়। মামলা দায়েরের খরচ কম, 9 ধারায় অ্যাড ভ্যালোরামের অর্ধেক ফি, তাই কম। কিন্তু 8 ধারাতে করলে কিন্তু পুরো অ্যাড ভ্যালোরাম ফি দিতে হতো। রেজ জুডিকাটা নীতিরও কিন্তু প্রয়োগ নেই, এটা আমরা একটু আগে দেখলাম। অতএব 9 ধারায় মামলা করার সুবিধাই সুবিধা। কার বিরুদ্ধে 9 ধারায় মামলা করা যায় না? সরকারের বিরুদ্ধে করা যায় না। যার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারা মামলা করা যায় না। সরকার দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে যে কোনো স্থাবর সম্পত্তি ক্ষতিপূরণের বিনিময়ে অধিগ্রহণ ও হুকুম দখল করতে পারে, যা সম্পত্তির স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2017 এর বিধানাবলী দ্বারা নিয়ন্ত্রিত। আবার সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 9 ধারাতেও স্পষ্ট বলা হয়েছে যে কোনো স্থাবর সম্পত্তি হতে সরকার কর্তৃক দখলচ্যুত ব্যক্তি উক্ত সম্পত্তির দখল উদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে পারবে না। আপনারা যদি মনে করেন যে পুরোটা লিখবেন না, 2 নম্বরের জন্য যদি প্রশ্ন আসে, তাহলে আপনারা শুধু কতটুকু লিখবেন, এই এতটুকু লিখবেন, সুনির্দিষ্ট আইনে যেটা বলা আছে 9 ধারায়, আর অন্য আইনের কথা না বললেও হবে। 9 ধারা মোকদ্দমা প্রত্যয় ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি? অলরেডি আমরা জানি যে আপিল ও রিভিউ চলে না, ডিক্রির বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন এবং কতদিনের মধ্যে করতে হবে, আর যদি আদেশ হয় আদেশের বিরুদ্ধে 30 দিনের মধ্যে জেলা জজ আদালতে বা হাইকোর্টে 90 দিনের মধ্যে রিভিশন দায়ের করা যাবে। তার মানে জেলা জজের রিভিউ করতে হবে আদেশের বিরুদ্ধে 30 দিনের মধ্যে এবং হাইকোর্টে 90 দিনের মধ্যে রিভিশন। আর ডিক্রির বিরুদ্ধে শুধুমাত্র হাইকোর্টে যাওয়া যাবে, কিন্তু ডিক্রির বিরুদ্ধে জেলা জজে রিভিশন করার সুযোগ নেই। আদেশের বিরুদ্ধে করা যাবে, আদেশ যেহেতু ছোট সিদ্ধান্ত তাই করা যাবে, আর ডিক্রি বড় সিদ্ধান্ত। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি খাস দখল উদ্ধারের মোকদ্দমায় কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? তো এখানে খাস দখল বলতে কিন্তু শুধুমাত্র দখলকে বোঝাচ্ছে, অর্থাৎ 9 ধারাকে বোঝাচ্ছে। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি খাস দখল উদ্ধারের মোকদ্দমায় যে যে বিষয়গুলো প্রমাণ করতে হবে, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 9 ধারার সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি খাস দখল উদ্ধারের মোকদ্দমার বিষয় বিধান রয়েছে। অত্র ধারায় আনীত মোকদ্দমায় বাদীকে নিম্নলিখিত বিষয়সমূহ প্রমাণ করতে হবে: নালিশি স্থাবর সম্পত্তি বাদীর দখলে ছিল কিনা, বাদীর সম্মতি ব্যতীত জোরপূর্বক বেদখল করা হয়েছিল কিনা, শুধুমাত্র দখল বিবেচ্য তাই সত্য অনুসন্ধান বা প্রমাণের প্রয়োজন নেই, তামাদির মেয়াদের মধ্যে মোকদ্দমা আনয়ন করা হয়েছে কিনা এবং মোকদ্দমাটি সরকারের বিরুদ্ধে করা হয়েছে কিনা। এই পয়েন্টগুলো দেখতে হবে। এবার একটি প্রবলেমেটিক প্রশ্ন। ক একখণ্ড জমির মালিক, কিন্তু জরিপ কর্মচারীদের ভুলে ওই জমি খ এর নামে রেকর্ড হয়েছে। রেকর্ড বলতে হারেজ রেকর্ড ধরে নেই, এবং সে অনুসারে খ ওই জমি থেকে ককে বেদখল করেছে। ক এর প্রতিকার কি? সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক যুক্তি সহ আলোচনা করুন। ঘটনা প্রশ্ন থেকে দিয়ে দিব, বিচার্য বিষয় প্রশ্ন থেকে দিয়ে দিব। ক এর আইনগত প্রতিকার, কি কি প্রতিকার আছে? আলোচ্য প্রশ্নে ক এর আইনগত প্রতিকার সম্পর্কে যে স্পষ্ট ধারণা লাভ করা যায় তা নিম্নরূপ: প্রথমত, ক স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 9 ধারা বিধান অনুসারে উক্ত সম্পত্তির দখল উদ্ধারের জন্য ক্ষয়ের বিরুদ্ধে মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারবে। এক্ষেত্রে শুধু দখল বিবেচনা করতে হয়, ফলে মোকদ্দমা সহজে ও দ্রুত সময়ের মধ্যে প্রতিকার লাভ করা যায়। দ্বিতীয়ত, ক স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 8 ও 42 ধারা বিধান অনুসারে উক্ত সম্পত্তির দখল উদ্ধার ও তার অধিকার হিসেবে ঘোষণার জন্য ক্ষয়ের বিরুদ্ধে মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারবে। এটা সবচেয়ে স্ট্রং একটা মামলা হবে 842-এ। তৃতীয়ত, উপরোক্ত দুইটি প্রতিকারের যে কোনো একটির মাধ্যমে ক প্রতিকার প্রাপ্তির পর, অর্থাৎ ডিক্রি লাভের পরে, উক্ত ডিক্রির ভিত্তিতে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি, এসিল্যান্ড ভূমি, যেটা এসিল্যান্ড আমরা বলি, সহকারী কমিশনার এসিল্যান্ড ভূমি,
এর নিকট আবেদন করে রেকর্ডের ভুলটি সংশোধন করে নিজ নামে রেকর্ড প্রণয়ন করে নিতে পারেন, মানে নাম জারি করে নেওয়া, নিজের নামে মিউটেশন করা। এটা ছিল হচ্ছে 1.8। এবার 1.9 ক, এক ব্যক্তি আপনার নিকট এসে জানায় যে তাকে তার সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে এবং সে উক্ত সম্পত্তি পুনরুদ্ধার করতে চায়। আপনি এছাড়া একটা 9 ধারা মোকদ্দমায় উক্ত সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করার সিদ্ধান্ত নিলেন। আপনি তার থেকে কি কি বিষয় জেনে নেবেন এবং আপনার আর্জিতে অন্তর্ভুক্ত করবেন। তাহলে 8 ধারায় মামলা করতে হবে। আর্জিতে কি কি থাকবে? উপরোক্ত মোকদ্দমাটি বিবাদী তার লিখিত বর্ণনায় বলে যে বিরোধী সম্পত্তিতে তার সত্ত্ব আছে। 9 ধারায় মামলা করেছি, বিবাদী এসে বলছে যে আমার শর্ত আছে, তাহলে এই কথা কিন্তু আদালত শুনবে না। কারণ 9 ধারায় কে মালিক সেটা দেখে না, কার দখলে ছিল সেটা দেখে। কারণ তিনি উক্ত সম্পত্তি প্রকৃত মালিকের নিকট হতে ক্রয় করেছেন। বিবাদীর এই যুক্তি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তার মানে এখানে আমার মক্কেল জিতে যাবে কিন্তু বিবাদী হেরে যাবে। ক অংশের উত্তর, ঘটনাটা দিয়ে দিব এবং বলে দেব যে কি কি বিষয় জানবো এবং আর্জিত অন্তর্ভুক্ত করব। নালিশি সম্পত্তির প্রকৃতি, কি ধরনের সম্পত্তি, সেটা স্থাবর না অস্থাবর, কোথায় সেটা অবস্থান, এই সম্পত্তি কোনো স্থাবর সম্পত্তি কিনা তা নিশ্চিত হবে। কারণ স্থাবর ছাড়া তো 9 ধারায় মামলা করা যায় না। কেননা 9 ধারা মোতাবেক শুধুমাত্র স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য বিজ্ঞ আদালতে মামলা করা যায়। যদি সেটা স্থাবর সম্পত্তি না হয়ে অস্থাবর সম্পত্তি হয়, কোনো গাড়ি, মোবাইল ফোন, তাহলে কিন্তু আবার এই মামলা করা যাবে না। নালিশি সম্পত্তি তফসিল, নালিশি সম্পত্তিটি কোন আদালতের স্থানীয় এখতিয়ারে অবস্থিত তা জেনে নিতে হবে। তফসিল না জানলে কোন আদালতে মামলা করব সেটা বোঝা যাবে না। নালিশি সম্পত্তির পরিমাণ, নালিশি সম্পত্তির পরিমাণ জেনে নেব যা উক্ত সম্পত্তির আনুমানিক মূল্য নির্ধারণে সহায়ক হবে। সম্পত্তির মূল্যমান বা তাইদাদ নির্ধারণ, আদালতের আর্থিক এখতিয়ারের ভিত্তিতে আদালত নির্ধারণের জন্য নালিশি সম্পত্তির মূল্যমান কত তা মক্কেলের নিকট থেকে জেনে নিতে হবে। তাহলে পরিমাণ জানবো, মূল্য জানবো, তাহলে কোন আদালতে দায়ের করতে হবে, সিভিল জজ, সিনিয়র সিভিল জজ না যুগ্ম জেলা জজ, সেটা বোঝা যাবে। বাদীর দখল, বাদী বৈধ উপায়ে দখলে ছিল কিনা যা জেনে নিতে হবে। বেদখল, বাদীকে অবৈধ উপায়ে বেদখল করা হয়েছে কিনা তাও নিশ্চিত হব, তাহলেই তো মামলা হবে। বেদখলের ব্যাপ্তি, 6 মাসের মধ্যে বেদখলের সময়কাল 6 মাস অতিবাহিত হয়েছে কিনা তা নিশ্চিত হবে। 6 মাস পার হয়ে গেলে তামাদিতে বাড়িতে হয়ে যাবে, 9 ধারায় আর মামলা করা যাবে না। 5 ধারায় দরখাস্ত দিলেও বিলম্ব মওকুফ হবে না। তাহলে অবশ্যই 6 মাসের মধ্যে মামলা করতে হবে। যার বা যাদের দ্বারা বেদখল হয়েছে, অর্থাৎ বিবাদীদের নাম ঠিকানা নিতে হবে। যার বা যাদের দ্বারা তিনি বেদখল হয়েছেন, অর্থাৎ বিবাদী বিবাদী বা বিবাদীগণের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা জেনে নেব। প্রয়োজনীয় প্রমাণাদি, বাদীর নিকট 6 মাসের মধ্যে দখল প্রমাণের দলিলাদি সম্পর্কে জেনে নেব। কিভাবে দখলে ছিল, তার কি আছে, খারিজ করা আছে কিনা। তারপরে সেখানে যদি কোনো ইলেকট্রিক মিটার থাকে, মিটারের কার নামে বিল চলে, কোনো ট্যাক্স দেওয়া হয় কিনা, হোল্ডিং ট্যাক্স বা কোনো পানির বিল দেওয়া হয় কিনা, তারপরে সেখানে গ্যাস লাইন আছে কিনা, গ্যাসের বিল দেওয়া হয় কিনা। এগুলো কিন্তু সরজমিনে প্রমাণের বড় একটা কাগজ। তো এই ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু প্রমাণ করা যায়, ইলেকট্রিক বিল, তারপরে গ্যাস বিল, তারপরে হোল্ডিং ট্যাক্স বিল, এগুলো। আরজিতে অন্তর্ভুক্ত বিষয়সমূহ, এরপরে আমরা আরজিতে কি কি, আমরা দ্বিতীয় অংশের উত্তর করছি। আরজিতে কি কি রাখবো? মক্কেলের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে মোকদ্দমা দায়েরের উদ্দেশ্যে আমি আরজিতে নিম্নলিখিত বিষয়সমূহ স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করব। আরজিতে আসলে কি কি থাকে সেটা এখানে দেখানো হচ্ছে। বাদী ও বিবাদীর নাম সহ পূর্ণাঙ্গ ঠিকানা, বাদীরও নাম ঠিকানা থাকবে, বিবাদীর নাম ঠিকানা থাকবে। নালিশি সম্পত্তির প্রকৃতি, তফসিল, চৌহদ্দি, পরিমাণ, আনুমানিক মূল্যমান বা তাইদাদ ইত্যাদি তথ্য সংবলিত বিবরণ থাকবে। অত্র আদালতের স্থানীয় আর্থিক এখতিয়ারের সাথে আছে মর্মে ব্যাখ্যা থাকবে। নালিশি সম্পত্তিতে বাদীর পূর্ববর্তী দখলের প্রকৃতি থাকবে। নালিশি সম্পত্তিতে বাদীর বেদখলের প্রকৃতি থাকবে। নালিশি সম্পত্তিতে বাদীর বেদখলের তারিখ, অর্থাৎ মোকদ্দমা দায়েরের কারণ সৃষ্টির সময়। তামাদি বিষয়ে বর্ণনা, মানে তামাদির মেয়াদ বিদ্যমান থাকা অবস্থাতে মামলা করা হচ্ছে এই বিষয়ে বর্ণনা।
বাদীর পূর্ববর্তী দখল প্রমাণের জন্য প্রয়োজনীয় দলিলাদির তালিকা অর্থাৎ ফিরিস্তি, দখল পুনরুদ্ধার তথা বাদীর অনুকূলে ও বিবাদীর প্রতিকূলে ডিক্রি প্রদানের প্রার্থনার কথা এখানে বলা থাকবে। এ হচ্ছে আর্জিতে অন্তর্ভুক্ত বিষয়গুলো। এরপরে খ অংশে খ অংশে বিবাদী এসে বলছে সম্পত্তির মালিক আমি, সত্ত্ব আমার আছে, এটার কি হবে? ঘটনা উপরোক্ত মোকদ্দমাতে বিবাদী তার লিখিত বর্ণনায় উল্লেখ করে যে, অর্থাৎ লিখিত জবাব দিয়ে বলছে যে এই সম্পত্তির মালিক আমি। কি বলছে? বিরোধীয় সম্পত্তিতে বা নালিশি সম্পত্তিতে তার সত্ত্ব রয়েছে, কারণ তিনি উক্ত সম্পত্তি প্রকৃত মালিকের নিকট হতে ক্রয় করেছেন। তাহলে বিবাদী সত্ত্ব দাবি সংক্রান্ত যুক্তির মূল্যায়ন। এছাড়া একটি ৯ ধারা বিধান মতে আইনত পন্থা বা বৈধ উপায় ব্যতীত কোনো স্থাবর সম্পত্তি হতে দখলকৃত ব্যক্তি সম্পত্তিতে তার কোনো সত্ত্ব থাক বা না থাক, উক্ত সম্পত্তির দখল উদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারবেন। অত্র ধারার মূল বক্তব্য হলো দখলদারি দখলে থাকবেন। আলোচ্য প্রশ্নের তথ্য মতে বিবাদী তার লিখিত জবাবে নালিশি সম্পত্তিটি প্রকৃত মালিকের নিকট হতে ক্রয়সূত্রে সত্যবান মর্মে দাবি করলেও বিজ্ঞ আদালত তা বিবেচনায় নেবেন না, কেননা ৯ ধারায় শুধুমাত্র পক্ষগণের দখল ও বেদখল বিভৎস, সত্য বিষয়ে অনুসন্ধান করার সুযোগ নেই। ফলে অত্র মোকদ্দমায় আমার মক্কেল অর্থাৎ বাদীর পক্ষে রায় হবে এবং সে মোতাবেক ডিক্রি প্রস্তুতপূর্বক বাদীকে প্রতিকার প্রদান করা হবে, অর্থাৎ আমার মক্কেল এখানে জিতে যাবে। আচ্ছা, বিবাদী যদি সত্যি সত্যি প্রকৃত মালিকের কাছে কিনে থাকে, তাহলে বিবাদীর এখানে কি করার আছে? বিবাদীর উচিত হচ্ছে ৮ ধারায় নতুন একটা মামলা করে দেওয়া। কার বিরুদ্ধে? এই বাদীর বিরুদ্ধে। অথবা সে চাইলে ৪২ ধারায় সত্য ঘোষণারও মামলা করতে পারে, যেহেতু বিবাদী নিজে দখলে চলে গেছে। ৯ ধারাতে বাদী কিন্তু দাবি করছে যে আমি দখলে ছিলাম, আমাকে বেদখল করেছে। সেক্ষেত্রে ৪২ ধারায় যদি আবার বিবাদী বাদীর বিরুদ্ধে মামলা করে, তাহলে কিন্তু আবার বিবাদী জিতে যাবে, কারণ দলিল কিন্তু বিবাদীর। কারণ দলিল যার, সম্পত্তি তার। দলিলে সে যদি প্রমাণ করতে পারে সম্পত্তির মালিক আমার, আলটিমেটলি ৯ ধারায় মামলা করে ডিক্রি পেয়েও লাভ হবে না এই মামলার বাদীর, মানে আমার মক্কেলের। পরবর্তীতে বিবাদী যে প্রকৃত মালিকের কাছে কিনেছে সেই কিন্তু জিতবে, কিন্তু এই মামলায় জিতবে না, এই মামলায় আমার বাদী জিতবে। তো আজকের আলোচনা এতটুকুই। আগামী ক্লাসে আমরা টপিক 2 স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টস, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, ধারা ১২ থেকে ৩০, অনেক বড় টপিক। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।